আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলাপ করব। সেটা হলো, আমি জানি যে আপনারা জাপানে আসার আগ দিয়ে আপনাদের সবারই কিন্তু ইন্টেনশন, যে ইচ্ছা শক্তিটা, সেটা কিন্তু অনেক স্ট্রং। অনেক স্ট্রং আমি বলতে চাচ্ছি কেমন, যে আপনারা সবাই চান যে ভালো করে জাপানি শিখে, ভালো করে প্রিপারেশন নিয়ে তারপরে জাপানে যেয়ে ভালোভাবে প্রতিষ্ঠিত হয়ে দীর্ঘমেয়াদে জাপানে থাকা, তারপরে ধীরে ধীরে নিজের বউ বাচ্চাকে নিয়ে যাওয়া, প্রতিষ্ঠিত হওয়া, একটা সুন্দর লাইফ পাওয়া। আমার ধারণা সবারই মোটামুটি আপনাদের উদ্দেশ্যটা কিন্তু এই টাইপের। অবশ্যই অনেকে স্টুডেন্ট হিসাবে আসে, অনেকে প্রথম থেকেই কাজের ভিসা নিয়ে আসে, অনেকে হয়তোবা ডিপেন্ডেন্ট ভিসায় আসে। আপনি যে ভিসাতে আসেন, আমার ধারণা যে আপনার লং টার্ম পরিকল্পনাটা হলো যে এই দেশে নিজেকে সুন্দর করে সেটেল করা। তো এইখানে আজকে আমরা যেটা আলোচনা করব, যে আপনি এখন বর্তমানে যেই জায়গাতে আছেন আর একটা সুন্দর ভবিষ্যতে পৌঁছানোর জন্য আপনার দূরত্বটা কত। ঠিক আছে, ধরেন আপনার এখনকার জাপানিজ লেভেল জেএলপিটি N5 কিংবা N4 লেভেল। তো জাপানে আমি যেটা দেখেছি, এখানে কিন্তু আপনার কেউ খারাপ না। যারা আসতেছে কেউ কিন্তু পরিশ্রম কম করেনি, সবাই পরিশ্রম করতেছে, সবাই চেষ্টা করতেছে, কিন্তু এক একজনের লাইফটা এক এক রকম। আপনারা ডিমোটিভেট হবেন না, আপনাদের আমি কিছু আমার বাস্তব অভিজ্ঞতা থেকে কিছু ইনফরমেশন শেয়ার করি। এইখানে আমাদের একই বাঙালি ভাই, কেউ বেতন পাচ্ছে মাসে 2 লাখ ইয়েন, কেউ বেতন পাচ্ছে মাসে 6 লাখ ইয়েন, কেউ বেতন পাচ্ছে মাসে 10 লাখ ইয়েন, কেউ বেতন পাচ্ছে মাসে 15 লাখ ইয়েন। তাহলে এতটা ডিফারেন্স হওয়ার কারণটা কি? আমরা তো সবাই একই বাংলাদেশ থেকে এসেছি, একই পাসপোর্ট নিয়ে এসেছি, একই পরিচয়। এখানে মেইন যে ডিফারেন্সটা তৈরি হয়ে যাচ্ছে, আপনার ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটি প্লাস আপনি জাপানে কিভাবে আসছেন, কিভাবে এখানে পড়াশোনা করছেন, কিংবা প্রথমে ডাইরেক্ট জবে আসছেন কিনা, আপনার এডুকেশনাল স্কিল কি, আপনি কিভাবে লাইফটাকে নিচ্ছেন, এর উপরে। এখন আপনার বর্তমান পরিস্থিতিতে আপনি নিজেকে একটি প্রশ্ন করে দেখুন, যে আপনি কি যেখানে কাজ করেন সেইখানে কি আপনি মিটিংয়ে চুপ থাকেন? ইমেল কি পুরোপুরি বুঝতে পারেন না? কোথাও কোনো কন্ট্রাক্ট সাইন করার আগে অন্যর উপর কি নির্ভর করতে হয়? হাসপাতালে যাওয়ার সময় কি অন্য ভাই কিংবা বোনকে ডেকে নিয়ে যেতে হয় সাথে ভাষা বোঝানোর জন্য? কিংবা বাচ্চার স্কুলে যাওয়ার সময় কি আপনার অন্য ভাই বোনের হেল্প দরকার হয় কিনা? আপনার ভাষার অদক্ষতার জন্য আপনি বেতন বাড়ানোর যে নেগোসিয়েশন, সেটা করতে ভয় পান কিনা? আসলে এই জিনিসগুলো কখন ঘটে জানেন? এইগুলা কিন্তু ঘটে আপনার দক্ষতার অভাবের জন্য নয়, এইটা ঘটে আপনার ভাষাগত স্কিলের অভাবের জন্য। আমি আপনাদের আজকে একটা খুব ক্লিয়ার মেসেজ দিতে চাই। আপনি হয়তো জেএলপিটি N5 N4 লেভেল নিয়ে জাপানে এসে কোনো মতে টিকে থাকতে পারবেন, কিন্তু আপনি কোনো দিনই দাঁড়াতে পারবেন না। আপনার কিন্তু প্রথমে উদ্দেশ্যটা ছিল যে জাপানে যেয়ে আমি দাঁড়াবো, আমি পরিশ্রম করব, আমি আগায় যাব। সারা জীবন ওই 2 লাখ ইয়েনের বেতন না। আমি যেটা বললাম যে অনেক ভাই এইখানে মাসে 8 লাখ, 10 লাখ, 12 লাখ, 15 লাখ ইয়েন বেতন পাচ্ছে। আমিও তাদের কাতারে নিজেকে যোগ দিব। কিন্তু ওই যে যেটা বললাম, যে আসার পরে অনেকে আর এই স্পিরিটটা কিংবা মোটিভেশনটাকে ধরে রাখতে পারে না। আমি আপনাদের প্রত্যেকটা ভিডিওতেই একটা জিনিস খুব বলি, যে আপনি জাপানে টিকে থাকতে হলে আপনাকে ভাষাগত স্কিল আগাতে হবে। আপনি হয়তো N5 N4 লেভেল দিয়ে কোনো মতে জাপানে ঢুকলেন, টিকলেন, কিন্তু N5 N4 দিয়ে আপনি কাজে আগাতে পারবেন না। আপনার কোনোদিন প্রমোশন হবে না, আপনার সাথে ম্যানেজমেন্টের একটা দূরত্ব সৃষ্টি হবে। কারণ ওরা যেটা বলবে আপনি সেটা বুঝবেন না, আপনি যেটা বলবেন ওরা সেটা বুঝবে না। তারপরে যদি আপনার N3 লেভেল হয়, এটাও কিন্তু পর্যাপ্ত নয়। N3 হচ্ছে আপনার N5 এবং আপনার N1 এর মাঝামাঝি একটা লেভেল। সেই জন্য আমি আপনাদেরকে বলতেছি যে আপনি যদি জাপানে দীর্ঘমেয়াদী থাকতে চান কিংবা নিজেকে আগায় নিতে চান, তাহলে আপনাকে N2 করে ফেলতে হবে। তো আজকের ভিডিও টাইটেলটাতে আমি যেটা বলেছি, যে আপনি হয়তো এখন N5
কিংবা N4 লেভেলের একজন মানুষ, ঠিক আছে? আমি আপনাকে 18 মাস সময় দিতে চাই। ধরেন আমি আপনার বড় ভাই, আমি আপনাকে আদেশ করতেছি যে আমি তোমাকে 18 মাস সময় দিলাম। তুমি এই 18 মাস সময়ে কাজের পাশাপাশি কিংবা পড়াশোনার পাশাপাশি তুমি অ্যাটলিস্ট N2 কমপ্লিট করো। কারণ আপনি যখন N2 কমপ্লিট করবেন তখন আপনি অফিসে ইমেল চেক করতে পারবেন, ইমেল বুঝতে পারবেন, বসের সাথে কথা বলতে পারবেন, একটা প্রপোজাল নিয়ে যেতে পারবেন, একটা ভুল হলে কোথায় ভুলটা হয়েছিল সেটা ব্যাখ্যা করতে পারবেন। তখন আপনি কিন্তু খালি একজন কর্মচারী না, তখন আপনি তাদের একজন টিমমেট হিসাবে তাদের সাথে কাজ করতে পারবেন। এখন আপনারা বলতে পারেন যে ভাই 18 মাস কেন, তাহলে আপনি 18 মাস কেন বলতেছেন? আমি 18 মাসটা বলতেছি বিশেষ করে যারা আপনার কাজে আসছেন, ওয়ার্কিং ভিসাতে আসছেন প্রথমেই, ইন্টারন্যাশনাল সার্ভিস কিংবা আপনার ধরেন আপনার SSW, TITP। তো 18 মাসটা বলার কারণটা হলো কি, আপনি তো সারাদিন কাজে থাকবেন। কাজে থাকার পরে আপনার দিনে অতটা সময় পাবেন না পড়ার জন্য। সেই জন্য আমি চিন্তা করছি যে আপনি দিনে 3 ঘন্টা পড়বেন। সকালে 1 ঘন্টা, ট্রেনের মধ্যে যাওয়ার সময়, কাজে যাওয়ার সময় কিংবা ফেরার সময়, রাতে 1-2 ঘন্টা, টোটালি আপনি 3 ঘন্টা পড়বেন। না হলে আপনি যদি একজন স্টুডেন্ট হন তাহলে আমি আপনাকে বলবো আপনি 9 থেকে 12 মাসে N2 কমপ্লিট করেন। আপনি যদি ল্যাঙ্গুয়েজ স্কুলে আসেন তাহলে তো আপনি জাপানিজ ল্যাঙ্গুয়েজের মধ্যেই আছেন। বেশিরভাগ ক্ষেত্রে আমি স্টুডেন্টদের দেখি 9 থেকে 12 মাসের মধ্যে তারা জাপানি স্কুলে যারা আসে তারা N2 কমপ্লিট করে ফেলে। আপনারা জানেন যে সপ্তাহে আমি 2-3 দিন আপনার বাংলাদেশি ভাইদের সময় দেই সন্ধ্যার দিকে, এবং আমি অনেকের সাথে কথা বলেছি যারা বর্তমানে জাপানে থাকে, বাংলাদেশে থাকে। আমার ধারণা 1000-এর উপরে লোকের সাথে আমি কথা বলেছি। সবার থেকেই একটাই সমস্যা শুনেছি, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ সমস্যা, এই জন্য আমরা জব খুঁজে পাচ্ছি না। এবং আমি আপনাদের আরেকটা মেসেজ যেটা খুব ক্লিয়ার করে বলি, আপনি যদি জাপানে জবের অ্যাপ্লিকেশন করেন অনলাইনে, আপনার যদি N2 না থাকে, বেশিরভাগ ক্ষেত্রে তারা হয়তো আপনার সিভি খুলে দেখবে না, জব তো অনেক দূরে থাকবে। এই জন্য আপনাদের আমি বলতেছি আপনারা একটু সময় নিয়ে হলেও, নিজের জন্য হলেও আপনারা N2 লেভেলটা কমপ্লিট করেন। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাইজান, ভাষা ভালো হলে কিংবা N2 কমপ্লিট করলে কী ধরনের পরিবর্তনটা আসবে? এখানে যেটা সবচেয়ে বড় পরিবর্তন আমি দেখতে পারি সেটা হলো আপনি আপনার বেতন নিয়ে আপনার কোম্পানির সাথে কথা বলতে পারবেন। আপনি ভালো একটা কোম্পানিতে জবের জন্য আবেদন করতে পারেন। আপনি ইন্টারভিউয়ে আত্মবিশ্বাসের সাথে তাদের সাথে কথা বলতে পারবেন। আপনার ভিসা অপশন বেড়ে যাবে। আপনি অফিসে একজন সম্মানিত কর্মী হিসাবে কাজ করতে পারবেন। এর চেয়েও সবচেয়ে বড় কথা হলো আপনার আত্মসম্মান বোধ বেড়ে যাবে এবং আপনি অফিসে একজন প্রতিষ্ঠিত কর্মী হিসাবে কাজ করে নিজেকে একটু একটু করে এগিয়ে নিতে পারবেন। আর আপনি যদি ভাষা শিখতে আপনার আগ্রহ না থাকে, তাহলে আপনি এখন যেরকম আছেন, হয়তো 2 লাখ ইয়েন বেতন পাচ্ছেন, 5-7-10 বছর পরে ওই 2 লাখ 2,10,20,000 ইয়েনের বেতনে আপনাকে থাকতে হবে। এবং তারা বেশিরভাগ ক্ষেত্রেই একটা কথা বলবে যে ভাই সময় পাইনি, কাজ ছিল, ব্যস্ত ছিলাম, পরিবার ছিল, বাচ্চা অসুস্থ ছিল। সব সময় তারা একটা অজুহাত নিয়ে কথা বলবে। সময় আসলে কারোরই নাই, সময় আপনারও নাই, সময় আমারও নাই, সময় ওনারও নাই। সময়টা আসলে তৈরি করে নিতে হয় যে আপনি কোন জায়গাটা ফোকাস করবেন, কোন জায়গাটায় প্রায়োরিটি দিবেন, তাহলে কিন্তু আপনি সময় বানিয়ে নিতে পারবেন। এবং একটা জিনিস আপনাদের বলতে চাই, আপনাকে কিন্তু ভাষা শেখার জন্য কেউ আটকিয়ে রাখেনি, আপনি নিজেই নিজেকে আটকে রেখেছেন। এখন আর একটা কথা বলি যে আপনাকে নিজের মধ্যে আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। 5 বছর 10 বছর পরে আপনি নিজেকে কোথায় দেখতে চান, কিভাবে থাকতে চান। আপনি যদি মনে করেন যে না আমি এইভাবেই ওকে, দেন দ্যাটস অ্যানাদার স্টোরি। তাহলে আপনার তো ডেভেলপমেন্টের আর কোনো জায়গা নাই, ঠিক না? আপনি তাহলে এইভাবেই থাকতে পারেন। কিন্তু যারা সামনে এগিয়ে যেতে চান তাদেরকে আমি বলবো তারা অ্যাটলিস্ট N2টা কমপ্লিট করবেন। পরিশেষে আমার এই 26-27 বছরের অভিজ্ঞতা নিয়ে বলি, আপনি যদি ভাষা শিখতে আগ্রহী না হন, ভাষা ভালো না জানেন, তাহলে আপনার লাইফটা হবে এরকম একটা পাখির মতো। আপনি যতদিন জাপানে থাকবেন এরকম একটা খাঁচার মধ্যে আপনাকে আপনার লাইফটা লিড করতে হবে। আর আপনি যদি জাপানিজ ভালো করে শিখেন, N2 N1 লেভেল কমপ্লিট করেন, তাহলে আপনি এরকম একটা স্বাধীন পাখির মতো একটা লাইফ পেতে পারেন। কারণ জাপান একটা দারুণ আধুনিক উন্নত একটা দেশ, ঠিক আছে? এখানে এসে
খাঁচার মধ্যে থাকা মানে আপনার নিজের জন্য একটা বিশাল লস। আশা করি আপনারা আমার আজকের ভিডিওর মেসেজটা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। হ্যাভ এ নাইস ডে। থ্যাংক ইউ।